এবং বয়স কত এই মুহূর্তে? 27। পেশায় কি করছেন আপনি? এখন আমি মানে সে অর্থে তেমন কিছু করছেন না, হাউস ওয়াইফ। ওকে, ঠিক আছে। এই অনুষ্ঠানটা শুনেই কি আপনি এখানে এসেছেন জীবন গল্প বলার জন্য, নাকি কারোর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, বা কি আসলে ঘটনাটা কি? অনেক আগে ভাবতাম যে শেয়ার করব, তখন আমি অনেক দূরে থাকতাম। আচ্ছা, এখন আমি ঢাকাতে আসছি, সে কারণে এই সুযোগটা নিয়েছেন। হ্যাঁ, সুযোগ। তারপরেও অনেক সময় মনের মধ্যে মানে দ্বিধাদ্বন্দ্ব হয় যে আসলে কি বলা উচিত কিনা, যেহেতু এটা আমার ব্যক্তিগত জীবন, হ্যাঁ, পরিবারের। আচ্ছা, তো তারপরেও আপনি কেন বলতে আগ্রহী হলেন শেষ পর্যন্ত? আমি যেটা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মতো অনেকেই আছে বা অনেকেই প্রতারণা হয়, কিন্তু তারা যেটা মানে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাস থেকে হয়তো তারা বুঝতেও পারে না যে আমি প্রতারিত হচ্ছি কিনা। আচ্ছা আচ্ছা, তো সেই জায়গাটি থেকে আপনি মানুষকে সচেতন করার জন্য আজকে এখানে এসেছেন, তাই তো? আমার বাড়ি হচ্ছে যশোর জেলার একদম প্রপারেই টাউনেই, সদর জেলার। গ্রামের পরিবেশ হয়তো একটু আধটু ছিল, কিন্তু শহরের মতো করেই আমি বড় হয়েছি। কিন্তু যে মানে পরিবারে জন্ম করছি, আমরা হচ্ছে 2 ভাই, আমি এক বোন, আমি সবার ছোট। জি। বাবা কি করতেন? আমার বাবা বিজনেসম্যান ছিলেন। আচ্ছা। বড় ভাই যখন মানে বড় ভাইয়া কি জিনিস সেটাও আমি বুঝি নাই, যেটা আমার ভাই আমার থেকেও 10 বছরের বড়। আচ্ছা আচ্ছা, বাবার মতোই বলে চলে। জি। আদর শাসনের দিক থেকে আমরা 3 ভাই বোন 5 বছর করে গ্যাপ। ছোটবেলা থেকে আমাকে যখন 4 বছর বয়স, তখন সবাই যখন মানে স্কুলে যেত, আমি হয়তো তাদের পিছ ধরে স্কুলে চলে যেতাম। আমাকে ভর্তি তখনও করে নাই। আচ্ছা, ওকে। তখন আমার 4 বছর বয়স, তো তাদের সাথে যেতাম, কিন্তু এত হেলদি ছিলাম, হাঁটতে পারতাম না, সবাই কোলে করে নিয়ে যেত। আচ্ছা। তো সেখানে সবার ওই যে পড়া শুনে শুনে মুখস্থ, আমি হচ্ছে ক্লাসে দেখা গেল পড়া বলতে আমি সব বলে দিতাম। আচ্ছা। তখন টিচাররা মানে মাকে ডেকে পাঠালেন যে আপনার বাচ্চা তো সবকিছুই পারে, ভর্তি করে দেন। শুরু হলো, কিন্তু সেটা আমার শিক্ষা জীবন শুরু হলো মাদ্রাসা দিয়েই। তো মাদ্রাসায় পড়া শুরু করলাম 4 বছর থেকেই। এভাবেই ক্লাস 5-এ যশোর জেলার একটা বৃত্তি ছিল, সেই বৃত্তিও পেলাম। আচ্ছা। এবং মাদ্রাসা বোর্ডে হচ্ছে আরেকটা বৃত্তি হতো। আচ্ছা। তখনও আমি ট্যালেন্ট পুলে 3rd হই। বাহ, তো ভালো স্টুডেন্ট ছিলেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি বরাবরই ভালো ছিলাম। 8-এ পড়ি, তখন থেকে আমার বাবা মানে কিছুটা অসুস্থ ছিলেন, বিজনেস করতেন, এবং তখন তো অনেক দূরে যেতেন, সিলেটে যেতেন, চিটাগাং, ইন্ডিয়া, তো মোটর পার্টসের ব্যবসা ছিলেন। তো সেখানে অনেকবার হচ্ছে ডাকাতি হয়, এরকম ডাকাতি অনেকবার হয়েছে। তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছে, মানে বিভিন্ন পয়জন বা এরকম টাকার শোগে এক প্রকাশে অসুস্থই হয়ে পড়ে আপনার বাবা? আমার বাবা। ওকে। তখনও সেই ওই সময় 99 সালে মানে আমি সবাই যাও একটু বুঝতো, আমি একটু মানে পড়াশোনাটাই ওইটাই ভালো বুঝতাম, আর কিছু আমার মধ্যে বাড়তি কিছু আমার মধ্যে ছিল না। আচ্ছা। বাবা অসুস্থ, আমাদের তখন থেকেই মানে আর্থিকভাবে ক্রাইসিস তৈরি হয়, শুরু হয়। পরে যখন ক্লাস 9-এ উঠলাম, তখন হচ্ছে হঠাৎ আমার বাবার মানে কি হয়েছে সেটাই ডাক্তার হচ্ছে বুঝতে পারে নাই। শেষ অবধি হচ্ছে তার মানে বিজনেস থেকে সমস্যা হওয়ার পরে যখন গাড়িতে করে আসে, ইঞ্জিনে কাছে বসছিলেন, যে গরম ভাপে তার পায়ে একটা ফুসকা উঠছিল। আচ্ছা। সেই ফুসকা থেকে এই পর্যন্ত মানে গ্যাংগ্রিন জাতীয় কি হয় না, খিচুনি হয়, এবং এইটুক মনে করেন পচে যাওয়ার মতো অবস্থা হয় এই হাঁটু পর্যন্ত। আচ্ছা আচ্ছা। কি ডায়াবেটিস ছিল কিনা ওনার? ডায়াবেটিসটা তো তখনও আমরা বুঝি না। ওকে ওকে। ডাক্তারও এবং আমরা সবসময় দেখাইছি তাকে ভালো ডাক্তার, এবং সিএমএস এর লেফটেন্যান্ট কর্নেল এরকম যারা আছেন ভালো, তারাও ওষুধ দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তো শরীরের ঘাও সারছে না, পার এটাও সারছে না। আচ্ছা। এক প্রকার যখন মানে প্রচুর খিঁচুনি শুরু হলো, ডাক্তার বলল যে আমার সব ট্রিটমেন্ট শেষ, এখন আপনারা একটাই পরীক্ষা করে দেখতে পারেন যে ডায়াবেটিস তার আছে কিনা। সব ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে? হ্যাঁ। এটা কেমন ডাক্তার হলো আমি ঠিক বুঝলাম না। ওকে। যখন ডায়াবেটিস তাকে চেক আপ করতে নেওয়া যাওয়া হলো, তখন তার ডায়াবেটিস ধরা পড়লো 40। চল্লিশ? জি। বুঝতেই পারছেন ট্রিটমেন্ট কি হয়েছে। হ্যাঁ।
বা ট্রিটমেন্ট কেন কাজে লাগেনি আসলে? হ্যাঁ, 40 যখন ধরা পড়ছেন তখন তার একটা কিডনি অলরেডি শেষ। তখন হাসপাতালে ভর্তি করা হলো যশোরেই। তারা বলল যে আমরা পারবো ওই মুহূর্তে। ও একদিন রাখার পরে বললেন যে এই মুহূর্তে যদি রোগী না নিয়ে যাওয়া হয় বারডেমে তাহলে এই রোগী আজকের মধ্যে বাঁচানো আর সম্ভব না, কারণ আমাদের সাপোর্ট দেওয়ার মতো কোনো মেশিন নাই। আচ্ছা। তো আত্মীয় স্বজন যারাই বড় বড় আছেন সবার কাছে পরামর্শ নেওয়া হলো। সবাই তখন হচ্ছে আর্থিক ভাবে হয়তো ভেবেছিল যে সাহায্য করতে হবে, এজন্য কেউ আসলে নিয়ে আসলে বারডেমে টানা 2 মাস পা হচ্ছে অপারেশন করা হলো, শুধু হাড়টা বাকি ছিল, তার মাংস ছিল না, উরুর থেকে মাংস কেটে তার পায়ে লাগানো হয়েছিল। পিত্তথলিতে পাথর ছিল, সেটা অপারেশন করা হলো, কিন্তু কিডনি একটা তো নষ্ট হয়ে গেল, আরেকটা অর্ধেক যাওয়া অবস্থা। ডায়াবেটিস তো কিডনিটার মানে অপসারণ করা যায় না। তারপরে মনের সান্ত্বনা দেওয়ার জন্য ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হলো, পরে ফেরত। তার 1 বছর পরেই আমার আব্বু মারা গেলেন। তখন ক্লাস 10-এ পড়ি আমি। ঝামেলার কারণে ক্লাস 9-এ আমি কোনো ক্লাসই করতে পারি না, স্কুলে যেতেও পারি না, সবাই ফ্যামিলির ঢাকাতে। আমাকে খালার বাসায় রেখে যাওয়া হলো। তারপরে যখন আব্বু মারা গেলেন, এরপরে হচ্ছে আমার আম্মু হচ্ছে মানসিকভাবে একটু ভেঙে পড়েন, সেও প্রচুর অসুস্থ হয়ে যায়। যাক, সেটা হচ্ছে আমাকে এখন মানে শুরু হলো যে আমাকে বিয়ে দিতে হবে। আমার আম্মু শরীরের অবস্থা ভালো না, সে যে কোনো সময় মারা যেতে পারে। তাও আমি তো ক্লাস 9-এ সায়েন্স নিয়েছিলাম, তো আমার 8 অবধি আমাকে টিচার দেয় না বাড়িতে। আমার আম্মাও পড়ে গেছেন, আব্বু পড়ালেখাটা একটু দেখতেন। আমার জন্য বিয়ে দিবেন, বাট আমার জন্য সেরকম পারফেক্ট ছেলে যে খুঁজতে হবে সেটা তারা করে নাই। আমার যে টিচার ছিলেন সে আমাকে, আমার বোধ হয় যে সে কিছুটা মানে পছন্দ করতেন আমাকে। সে জানিয়েছিলেন আমার খালুকে যে হ্যাঁ আমি পছন্দ করি। তারপরে তার সাথেই আমাকে বিয়ে দেওয়া হলো। আমি ক্লাস 10-এ পড়ি, সে হচ্ছে মাস্টার্সের পড়েন। পরীক্ষা দিলাম SSC, দেওয়ার পরে আমাকে তার সাথেই বিয়ে দেওয়া হলো। বিয়েটা কিভাবে হলো? ঘরোয়া আনুষ্ঠানিক, মানে তাদের বাড়ি থেকে কিছু লোক আসলেন, আমাদের বাড়ির এই আমাদের ফ্যামিলি এলাকার লোক। কি করতে ওই সময়টাতে? বেকার মাস্টার্স পড়ে, রানিং মাস্টার্স পড়ছে। তো এরকম একটা ছেলে আপনাকে বিয়ে করলোই বা কেন, আমি ঠিক বুঝলাম না। আত্মীয় সম্পর্ক ছিল না, সে আমার টিচার ছিলেন। ওকে। হ্যাঁ, আমার বাসায় আমাকে পড়াতে আসতেন। প্রাইভেট টিউটর। সে প্রস্তাব দিয়েছিল? জি। অদ্ভুত। এই বিয়েটার পেছনের মূল কারণটা আসলে কি ছিল, কি বলবো আমরা? আচ্ছা, আমাদের যশোর শহরে বাড়ি। হ্যাঁ। যশোরের থেকে যারা আঞ্চলিক অঞ্চলে থাকে তারা হয়তো ভাবে যে যশোর শহরে যারা থাকে তারা অনেক বড় লোক। আচ্ছা। আমাদের থেকে তারা একটু নিচে বলতে তাদের ফ্যামিলিতে কেউ শিক্ষিত নাই, সেই শুধুমাত্র মানে শিক্ষিত। হয়তো ভেবেছিল যে এক বাবার এক মেয়ে, বাবা বিজনেস করতেন, অনেক কিছু রেখে গেছে, পাবো কিছু, সেটাই আশা করে হয়তো সে মানে বিয়েটা করেছে। আচ্ছা। কারণ সে আমার চেহারাও খুব ভালো দেখে নাই, যে জন্য যে আমি মানে ছোট থেকেই এই পর্যন্ত দাখিল পর্যন্ত মাদ্রাসায় আমি বোরখা পরতাম। তার সামনে পড়তে বসলেও আমি ক্লাস 6-এর থেকে বোরখা পরতাম, এবং আমি আর কোনো ছেলে মানুষের ওইভাবে মুখ মানে দেখতো না, বাড়ির থেকে বেরোতামও না। এবং যখন টিচারের সামনে পড়তে বসতাম, প্রাইভেট টিউটরের সামনে, সেখানেও বোরখা পরে মুখ ঢেকেই পড়তে বসতাম। আচ্ছা। সবাতে সে আমার শুধু হয়তো চোখটাই দেখতে পেত। আচ্ছা। তার মনের ধারণাতে যে আমি অনেক সুন্দরী, সেই হিসেবে হয়তো সে কখনো দেখেইনি বিয়ের আগে? আমাকে দেখে নাই আগে, চেহারা দেখে নাই। আচ্ছা আচ্ছা। এবং আমার ফ্যামিলিতে আমার মা হচ্ছে খুবই মনে করেন যে ইসলামী মাইন্ডের, রক্ষণশীল মহিলা যেটাকে বলে। আমাদের বাড়িতে আগে থেকেও টিভি ছিল না, এখন অবধি পর্যন্ত টিভি আমাদের বাড়িতে ঢোকে নাই। তার ধারণা টিভি দেখলে খারাপ হয়ে যায়। ওকে ওকে। এবং গান টানও সে শোনা পছন্দ করে না। যাই হোক, আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার বড় ভাই তখন ঢাকাতে চলে আসছেন। আচ্ছা। সে চলে আসছিলেন, তার কোনো খোঁজ খবর নেই। পরে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন জানতে পেরেছিলাম যে ভাইয়া বিয়ে করছে ঢাকাতে। ফ্যামিলি চলতো কিভাবে তাহলে? যে বাবার বিজনেস, আর আমার আম্মা ঘরে টিউশনই করতেন, এইটা দিয়েই সংসার চলতো। জি। ওকে। এর মাঝখানে আপনার বিয়ে হয়ে গেল? হ্যাঁ, আমার ক্লাস। এবং আপনার মতামত নেওয়ারও প্রয়োজন মনে করেন না? আমি অনেকবার নিষেধ করেছিলাম, মানে সে আমার স্যার, ঠিক আছে,
সে পড়াশোনায় ভালো স্টুডেন্ট, সেটাও ঠিক আছে, কিন্তু আমার তো বিয়ের বয়স হয় নাই। আচ্ছা। এবং আমি বরাবরই যখন ভালো স্টুডেন্ট, তখন আমার হয়তো একটা স্বপ্ন ছিল আমি ভালো কিছু করব, ভালো কিছু হব। ওকে। কিন্তু হ্যাঁ, যেখানটা আমরা ছিলাম, তারপরে বিয়ে হলো। এরপরে প্রথম অবস্থায় তো সবারই খুব ভালো যায়, সে ম্যাচেই থাকতেন। আচ্ছা। তো সপ্তাহে একদিন আমাদের বাসাতে আসতেন। ওকে। পরে কলেজে ভর্তি হতে হবে, তার কোনো মতামত নাই যে আমি কোন কলেজে ভর্তি হব, মানে কোথায় হব, তার কোনোই মতামত নেই। আমার আম্মা বারবার তাকে বলছিলেন যে কোথায় ভর্তি করবো, ভালো কলেজ, কোনো মতামত কেউ দিতে পারলো না। কিন্তু বিয়ের আগে তো আপনাকে সে দেখেনি, বিয়ের পরে সে দেখলো, দেখার পরে তো একটা ব্যাপার থাকে যে সে কি হতাশ হলো নাকি খুশি হলো, প্রতিক্রিয়াটা কি ছিল? সেই তো আগে জানিয়েছিল যে না, আমি তাকে পছন্দ করি। আচ্ছা। আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা। আমার জন্য আর অন্য কোথাও বা দ্বিতীয় কোনো ছেলেও দেখা হয় নাই। আচ্ছা। তো বিয়ের পরে এখন মতামত না দেওয়ার পরে একেবারে যখন মানে ভর্তির লাস্ট পর্যায়ে আর কোথাও মানে নাই, তখন একটা নাম করা না, আবার একেবারেও খুব ভালো না, একদম মানে সিরিয়ালের শেষের দিকে একটা কলেজের আমাকে ভর্তি করা হলো। সেটা কম্বাইন্ড কলেজ। এতদিন পড়েছিলাম হচ্ছে মহিলা মাদ্রাসাতে। ওকে, মাদ্রাসায় আলিমে আবার ভর্তি করতে চাইছিলেন, কিন্তু আমি জোর জবরদস্তি করেই বলছিলাম যে না, আমি এবার কলেজে পড়বো। কলেজে ভর্তি হলাম অবশেষে। জি। যশোর কলেজ, যেটা ছেলে মেয়ে একসাথে। এর আগে তো এতদিন পড়ে আসছি, মহিলা মাদ্রাসা ছিল। কলেজে দিয়ে আসতেন সকালবেলা। আচ্ছা। ক্লাস করতাম, কিন্তু সে কোথায় বসে থাকতো কি চলে যেত এটা তো আমি কখনো খেয়াল করতাম না। আচ্ছা। বসে থাকতো, যেহেতু ছেলে মেয়ে কলেজ, একসাথে ক্লাস করতে গেলে সবার সাথে কথা বলতেই হয়। ওইটা সে দূরের থেকে অনেক সময় থেকে ফলো করতো। আচ্ছা। বাসায় যখন সে আসার সময়ও নিয়ে আসতো সাথে করে, ক্লাস শেষ হয়ে গেলে 5 মিনিট যদি কলেজ থেকে বেরোতে দেরি হতো, বাসায় এসে বলতো যে আমি ছেলেদের সাথে কথা বলি, 5 মিনিট পরে কেন বেরোলাম, ভিতরে তাহলে কি করতেছিলাম, সন্দেহ করতো। সন্দেহ। আমি কিন্তু ছোট যখন, আসলে বিয়ের আগে কি বিয়ে কি জিনিস আমি সেটাই কিন্তু বুঝতাম না। আচ্ছা। বিয়ের পরে একদিনের জন্য আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি কি বুঝি না যে শ্বশুর বাড়িও তখনও কি, আমি যে আমার শাড়ি গেট আপ খুলে সন্ধ্যার সময় ছেলে পেলে অনেকে দেখলাম যে দড়ি লাফ খেলছে, আমিও কিন্তু সবার সাথে দড়ি লাফ খেলছি। ওকে ওকে। তখন গ্রামের মানুষ তো ধারণা কত কিছুই তো বলে যে বিয়ে করে আসছে, দেখছো কিরকম মেয়ে বিয়ে করছে। কলেজে তো এই সমস্যা শুরু হলো, সমস্যা একটু একটু করে, যে আমি সন্দেহ, স্যারেরা শিক্ষক মিলনায়তন ছিল, কোনো কিছুর টিচারদের কাছে পড়ালেখার জন্য দরকার হতেই পারে। জি। স্যারদের কাছে গেলেও সে দূরের থেকে তো দেখছে, কিন্তু সেটা আমি ফলো করতাম না। বাসায় গেলি বলতে এটা করছো আজকে, ওইটা করছো আজকে। টিচারদের কাছে তোমার এত কি, এটা আপনাকে জিজ্ঞেস করতে আপনার হাজবেন্ড? আচ্ছা। অফ টাইম, ক্লাসের যখন অফ টাইম থাকে সবাই তো কমন রুমে যায়, কেউ ক্যারাম বোর্ড খেলে, অনেক কিছুই করে। আমি তো কোনো খেলায় পারতাম না, তাও খেলতাম, সেটাও করা যাবে না। শুরু হলো মানে মানসিক একটা খারাপ লাগতো যে বিয়ে দিল আমাকে, আমি মানে পড়াশোনা করব, আমি সায়েন্সে পড়ি, সায়েন্সে পড়তে গেলে তো আমাকে সেইভাবে পড়তে হবে, এবং নতুন করে আমাকে আর টিচার দেয় নাই, সেই আমাকে পড়াচ্ছে। আচ্ছা। তো আগে যখন টিচার ছিলেন 9-10-এ, তখন একটা বিষয় না বুঝলে সেটাকে খুব ভালোভাবে বোঝাতেন। রাইট। এখন যখন হচ্ছে বউ হয়েছি, তো আমি একটা বিষয় বুঝতে গেলে তোমার মাথায় এইগুলো এখন ঢুকবে না, তুমি এখন বোঝো না, মানে স্বাভাবিক জিনিস বোঝো না। এখন কলেজে যে নতুন নতুন ছেলে পাইছো, এখন আর পড়ালেখা মাথায়, তখন আর আমাকে অত ভালো করে পড়া বোঝাতো না, ফেলে দিত বই খাতা, মানে উচ্চতর গণিত করতে গেলে ওটা একটু হার্ড ছিল, মানে বই খাতা চেলে ফেলে দিত। আচ্ছা। তো আমি আর আগ্রহ করে আর যেতাম না। পরে আবার বলতো যে তোমার যদি পড়ার ইচ্ছাই থাকতো, আমি বই খাতা ফেলে দিলি কি হবে, ওই বইটা আবার করে এনে আবার আসতে তুমি আমার কাছে শিখতে। মানে সবকিছুতেই আপনার দোষ। হ্যাঁ, বলে যে আমাদেরও এরকম স্যারেরা অনেক এরকম করছে আমাদের সাথে, তারপরেও আমাদের শিখার আগ্রহ ছিল দেখে আমরা স্যারদের কাছ থেকে জোর করেই শিখছি। এদিকে আমার আম্মা এখন বলা শুরু করলেন যে তোমার এত খরচ, আমি তোমাকে বিয়ে দিয়ে দিছি, এত খরচ তো আমি টানতে পারবো না। মানে তখন কি আপনি মায়ের বাসাতেই থাকতেন নাকি? হ্যাঁ, আমাকে মায়ের বাসাতেই থাকতেন। মায়ের বাসাতে। তখন তুলে নেয়নি? না। আচ্ছা।
কলেজে তো ছেলেদের সাথে কথাই বলা যাবে না, এখন আমি রিজার্ভ হয়ে গেলাম একদম, কারণ আমি একটু স্বভাবগতই আমি সবার সাথে মিশুকে, কথা না বলতে পারলে ভালো লাগতো না। পড়াশোনায় আর ওইভাবে মন বসতো না, এই মানসিক প্রেসারে কলেজে যে আমি পড়া দিতে পারতাম না। তখন আরো খারাপ লাগতো, স্যারেরা আরো বলতো যে তুমি এরকম কেন হয়ে যাচ্ছ, কিছুই পারতেছো না, ফলাফল কি, ভালোটাও নাই, একেবারেই লো হয়ে যাচ্ছে। আর তোমার রেজাল্ট এসএসসি তে এত ভালো না যে আমি 1 পয়েন্টের জন্য A+ হয় না, তখন A+ অনেক টাফ ছিল, এখনকার মতো অ্যাভেলেবেল A+ ছিল না। তো পড়ালেখা হলো না ওই সময়। এখন বলে যে কলেজ ট্রান্সফার করতে হবে। কলেজ ট্রান্সফার কেন? ওই যে ছেলে মেয়ে একসাথে কলেজ, এখন কোনো মহিলা কলেজে ট্রান্সফার করতে হবে। আম্মু পাশতে বলতেছে যে আমাকে ঠিক মতো পড়ায় না, এখন আমাকে টিচারও দিতে পারতেছে না ভালোভাবে, এখন খরচ চালাতে পারতেছে না, এখন আমি কি করব? সেও বেকার, সেও তো আমাকে 1 টাকাও দিতে পারছে না। আমি আর করার কিছু নাই। আমি তখন কি বললাম, আমি তাকে বললাম তাহলে কি করব, তাহলে তোমাদের বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। এখন যদি আমাকে কলেজ ট্রান্সফার করবে তাও যশোরে না, তার বাড়ির ওদিকে। আচ্ছা, তার বাড়ির ওদিকে কেন? যাতে সে মনিটর করতে পারে আর কি হচ্ছে না হচ্ছে। ওকে, তার মাস্টার্স শেষ, সে এখন বাড়ির দিকে চলে যাবে। জি, ফার্স্ট ইয়ার শেষ, যখন কলেজ ট্রান্সফার করবে তখন সেই সময়টাও আর নাই। যখন যশোর শিক্ষা বোর্ডে যাওয়া হলো, বোর্ডে যে কাজটা করেন যে ম্যাডাম, উনি আমাদের পরিচিতি ছিলেন। ম্যাডামকে যখন বলা হলো, ম্যাডাম বলল ঠিক আছে, আমি ব্যাক ডেটে আমি এটা করে দিচ্ছি। আচ্ছা, দিয়ে পাঠায় দিল সেই নোয়াপাড়া, অভয়নগর থানা, যশোর জেলার। ও মাই গড। ওকে, তারপর সেখান অভয়নগর যে বাজার, তার থেকেও আমার শ্বশুরবাড়ি আরো 2 কিলো ভিতরে ভ্যানে করে যেতে হতো। এই শহর থেকে একেবারে গ্রামে চলে গেলেন? একেবারে গ্রামে। এটা কি জীবনের প্রথম গ্রামে যাওয়া? জি। ওকে, তারপর সেখানে গিয়েছি, তাদের ধান চাল, আমি তো কখনো ধান চালের কাজ আমাদের এলাকাতেই ছিল না, জি, করিনি। তো ওখানে যে আমাকে এখন বলা হলো যে আমাকে সব কাজ করতে হবে, এবং পড়ালেখাটা তখন আসে চাইছে না, নামে মাত্র সে ওইখান থেকে আমাদের বাড়ি থেকে দূরে সরাই নিয়ে আসছে, যাতে সে মেনটেন্স করতে পারে তার মতো করে। কলেজে যাওয়ার জন্য আমাকে টাকাও দিত না। আমার যে ননদ ছিল সমবয়সী, একই ব্যাস, তাকে টাকা দেওয়া হচ্ছে, সে ভ্যানে করে যাচ্ছে, কলেজ করতেছে। আমি সেই 2 মাইল পথ হেঁটে হেঁটে সেই কলেজে যেতাম। আচ্ছা, সকাল 6টায় ফিজিক্স কেমিস্ট্রি স্যারদের সকালে ব্যাস থাকতো, ব্যাস শেষ করে 10টায় ক্লাস করে আবার বিকেলে আরো 2টা সাবজেক্ট পড়ে বিকেল 4টায় আসতাম। আসার পরও খাবার নাই, সকালে যেতাম না খেয়ে, বিকালে এসেও বলতো যার খাবার সে রান্না করে খাবে, কারোর জন্য রান্না রেডি করা নাই। ও কি করতো? ও তখন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ছোটখাটো একটা হাত খরচ চলে এরকম একটা কাজ করে। তখনও কোনো চাকরি পায় নাই সে। আচ্ছা আচ্ছা। সেও সকালে চলে যেত, ট্রেনে করে চলে যেত। সেটা ছিল আরেকটা থানা, জিগরগাছা। আমাদের ছিল তো সদর থানা। জি। সে ট্রেনে চলে যেত, সে আসতো রাত্রে 9টা বেজে যেত। সারাদিনই না খাওয়া। তারপরে এসে ধানের কাজও আমি করতাম, মেশিনে যে ধান মাড়ায় পা দিয়ে, মেশিনে ধান ছুটানোর যে মেশিনটা আছে। ওকে, বুঝতে পেরেছি। এটাকে মাড়াই করে বলে। আচ্ছা, রাইট। তো ওই কাজ করে রাত্রে ফ্রেশ হয়ে আর খেতাম না, যেহেতু রান্না করে আমাকে খেতে হবে সবার জন্য, ওই ইচ্ছা আর হতো না। আর ওই রকম সারাদিন পরে এসে পড়ালেখারও আর শরীর তো ক্লান্ত, কোনোভাবেই মনোযোগ আসতো না, খুব স্বাভাবিক। আর সে যে রাত্রে আসতো, তার খাবার তার মা রেডি করে রাখতেন, সে এসে ঘরেই খেতেন, সবাই শুয়ে পড়তো। সে যখন আসতো, গ্রাম তো 8টা-9টার দিকে সবাই শুয়ে পড়ে, রাইট। সে এসে খেত, কিন্তু সে একবারও আমাকে মুখের কথা জিজ্ঞেস করতো না যে আমি আসলে খেয়েছি কিনা। ও মাই গড, এটা কিভাবে হয়? এভাবে গেল 2nd ইয়ার। পড়ালেখা তো হচ্ছে না, কারণ সায়েন্সের সাবজেক্ট পড়তে গেলে অনেক পড়া লাগে, অনেক ভিতরে কোনো কিছু না জানলে আমি তো লেখার মতো কোনো পরিস্থিতি নাই। টেস্ট পরীক্ষা হলো, টেস্টে ফেল করলাম, কোনোভাবে পরীক্ষা দিতে দিবে না। তারপরেও জোর করে এই স্যারদের বলে যে আমার তো এই পজিশন, এই অবস্থা, আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে এখন আমি কি করব। রাজি করালাম।
আর আমার তো খেতেই পেতাম না, তার বাদেও তার বাবা আমাকে বলতো যে আমার ছেলে তো চাকরি করে না, তোমাকে খেতে দিব, এই খরচটা কেন, কে তোমাকে যে নিয়ে আসছে সে তোমার খরচ দিবে, না তোমার বাবার বাড়ির থেকে তোমার খরচ দিবে। আচ্ছা, এই যে 3 মাস ধরে রইছো, এই 3 মাসের যে খরচ আর খাবার খরচ তোমার মাকে বলবা যে দিয়ে যেতে। তো আমার যে নাস্তার যে খাবার, যে বিস্কুট টিস্কুট সকালবেলা, সেটাও কিন্তু আমার মাই দিয়ে যেতেন। তো সেটা খেলেও কথা হতো যে একা একা খায়, দেয় না, কিন্তু না, আমার সামনে সকালে আমার শ্বশুর শাশুড়ি থাকলে আমি তাদের বাটিতে করে দিতাম। গ্রামের মানুষরা আসলে সকালে চা বিস্কুট তো এভাবে খায় না। জি, তারা ওই সকালে উঠে ভাত রান্না করে, 3 বেলায় ভাত খায়। হ্যাঁ, দুপুরবেলা কোনো কাজ থাকে না, তারা দুপুরবেলা এই মাঠের এইগুলো কাজ সারে আবার যে সন্ধ্যার পরে রান্না করে। রাইট, দুপুরের খাবারটা সাধারণত ওই সকালবেলাতে যে রান্না হয় ওটাই খায় দুপুরে। মানে তারা কাজ করলে তো 3 বেলা রান্না করলে তো সব কাজ করতে পারে না। এখন এগুলো সেও আর কিছু বলতো না যে তারা এরকম করতেছে আমার সাথে, কাজ তো করাই, প্লাস হচ্ছে আমার এত ঘায়ে খেতে খেতে এক সময় হয়তো উত্তর দেওয়া একটু একটু শুরু করতাম। এর আগে আমি এত কথা বলতাম না, যে যা বলে যাচ্ছে মুখ বুঝে আসি, একটু একটু করে রিপ্লাই আসা শুরু করলো। যখন রিপ্লাই করলাম, তো একদিন আমার শাশুড়ি আমার ননদ মিলে আমাকে অনেক মারলো। সেখানেও তার কোনো কথা ছিল না। সে যখন আসলো রাত্রে, তখন বলল যে তুমি কেন কথা বললে, তুমি কথা বলছো দেখেই পরিস্থিতি এরকম হয়েছে, তোমার কথা বলার কোনো দরকার ছিল না, তুমি বউ, তোমার গলা কেন উঠবে। তারপরে পরীক্ষা দিলাম, টেস্টে তো ফেল করলাম, পরীক্ষা ইন্টার পরীক্ষাও হচ্ছে গিয়ে দিতে গেলাম তাদের বাড়ি থেকেই, না খেয়ে। ফিজিক্স পরীক্ষা ছিল যেদিন, আমি হচ্ছে 3 দিন না খাওয়া। আচ্ছা, বোর্ড পরীক্ষা। আচ্ছা, তো পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন হাতে নিয়ে আমার আর সেন্স ছিল না। ওহো, আমি লিখবো কি, মানে অ্যাটেন্ড হয়েছে, আর পরীক্ষায় দিনে পরে পরীক্ষা দেওয়ার পরে তো ফেলই আসছে, মানে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমার ফেল আসছে, সব সাবজেক্টেই হয়েছে, মানে ভালো না, 3 পয়েন্ট পাস কোন রকম, 45 করে মার্ক। তার মানে আপনি ফাইনালি এসএসসি পরীক্ষায় ফেল করলেন, তাই কি? হ্যাঁ। এটা কি পরীক্ষা ছিল? এটা ইন্টার এইচএসসি। ও, এইচএসসি ছিল, তার মানে আপনি ইন্টার পরীক্ষায় ফেল করলেন। আমরা বিরতি নিব, আরেকটা প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। গল্পটা কিন্তু কেবল শুরু হয়েছে, হ্যাঁ, এবং ঘাত বিভিন্ন অশান্তি, এবং তার মা এটা বলেছিল যে আমার মেয়ে যতদিন বিয়ে না হবে, আমার যে সমবয়সী যে মানে ননদ ছিলেন, ততদিন আমি ওই বাড়িতে আসতে পারবো না। ওকে, আমি থাকতে পারবো না। মানে আপনার ননদের বিয়ে হওয়ার পরে আপনার যেতে হবে ওখানে? যেতে হবে, এটা তো আমার শাশুড়ি তো আমাকে সবসময় বলতেন যে তোমাকে আমাদের পছন্দ না, যে পছন্দ করছে তুমি তার সাথে সবকিছু বুঝে নিও। ওকে ওকে, তারপর যেদিন মানে গোছানো হয়ে গেছে, তো আমি যদিও আমার সাথে এরকম করতো, তাও আমি একটু কেন যেন ভালো না, আমার অনেক মানে আগে ভালোবাসি না এভাবে, কিন্তু এখন একটু টান হয়েছে। আমি তাকে ছাড়া মানে কোথাও যেতে চেতাম না। শাশুড়িকে না, আমার হাজবেন্ডকে ছাড়া। ওকে, এখন আমাকে দিয়ে আসবে, আমি তাকে বারবার বলতেছি যে আমি যশোরে, মানে সে অফিসে যাবে, আমাকে মানে যশোর স্টেশনে ড্রপ দিয়ে নামাই দিবে, কিন্তু সে ওই ট্রেনে চলে যাবে মানে ঝিগরগাছা। আচ্ছা, আমি বলেছি যে না, আমি এভাবে যাব না, আমাকে নিয়ে গেলে সাথে করেই আমার বাড়িতে নিয়ে যেতে হবে। আর আমি তো জানি না যে আমি যে কয়দিন থাকি, তুমি হচ্ছে মানে ঝিগরগাছা থেকে যশোর কাছে, যশোর থুয়ে তারপরে অভয়নগর, তা আমাদের এখানে মানে কিছুদিন থাকো, তারপর আবার একবারে চলে যাব। সে কোনোভাবে মানে রাজি হচ্ছে না যে আমাদের বাড়িতে সে যাবে না, ইভেন সে আমাকেও দিয়ে আসতে যাবে না, সে স্টেশনে আমাকে নামাই দিবে। আচ্ছা, তা আমি তখন একটু জেদ করেই বসলাম যে তাহলে আমি দরজায় যে তালা লাগাবে, আমি তালাটা দিব না, তালা আমার হাতে, তালার চাবি। তখন মানে সে আমাকে মানে মারে, মানে আমি রাগের শেষে তালাটা আমি চেলে দিছিলাম, ছুঁড়ে দেওয়ার পরে তালাটা যে তার কপালে লাগে, কপালে লাগলে এখান থেকে মনে করেন ব্লাড বেরোতে থাকে, ব্লাড বের হয়। এখানে একটু ব্লাড বেরোতে, সে তো বাড়ির মানে পরিস্থিতি তো গ্রামের, মনে করেন আশেপাশের বাড়িতে যারা আছে মানে সবাই চলে আসছে চিল্লাচিল্লিতে যে বউ মাথা ফেটে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা, পরিস্থিতি এতই খারাপ। তখন ফোন দিছে আমার বাড়ি থেকে আমার আম্মাকে যে আপনার মেয়েকে এসে নিয়ে যান, আমি আপনার মেয়েকে দিয়ে আসতেও পারবো না, কিছু করতে পারবো না। তা আমার আম্মার তখন নাকি অনেক জ্বর ছিল, সে আসতে পারবে, বলছে যে আমার তো ওঠার মতো পরিস্থিতি নাই, তাহলে তুমি বাজারে নিয়ে যে একটু বাসেই উঠাই দাও। আচ্ছা,
বলছেন যে না আমি সেটাও পারবো না, আপনাকে এইখানে এসে নিয়ে যাওয়া লাগবে। তারপরে হচ্ছে মানে কি বলবো, আমার তো তখন কথা ওইভাবে বেরোতে আছে, তার বোন, তার মা, আশেপাশের লোকজন, মানে সবাই মনে করেন আমাকে একেবারে তুলাধোনা যেটাকে বলে। আমি তখন হচ্ছে যখন বেশি কথা বলা শুরু করলাম, তখন আমি বোরখা পরা ছিলাম, বোরখার যে ইস্কাফের ওড়না, তখন সে আমাকে ওই ওড়না দিয়ে গাছের সাথে বেঁধে রাখলো। আপনার হাজবেন্ড? হ্যাঁ। এরপরে আমার এত মানে সিরিয়াস অবস্থা শুরু করলো, আমার মা আসতে ওই অসুস্থ অবস্থায় বাধ্য হলো। তা আমার আম্মা এসে একটা কথাও সে বলে নাই যে কি হয়েছে বা কেন হলো, কি জন্য হলো, সে কোনো কথাই বলে নাই। আমার ব্যাগ গোছানো ছিল, এসে আমার আম্মাও ব্যাগটা নিয়ে বলতেছে যে চল। আর কিছুই তাকে মানে তাকেও বলে নাই, কিন্তু তারা তো সেই চিল্লাচিল্লি করতেছে, আমার মা কোনো কথা বলতে চায় নাই। যাওয়ার সময় তাহলে বলতেছে যে আমার বাড়ির থেকে মানে ফার্নিচার দিয়েছিল, ওই তোষক বালিশ এইগুলো চেলে ফেলাই দিচ্ছে যে এইগুলোও নিয়ে যান, কিছুই লাগবে না। ওকে। আমার কোনো কথা না বলে শুধু বই খাতাগুলো বস্তার মধ্যে ভরে নিয়ে চলে আসলেন। এরপরে আসি যশোরে, আমার সাথে টোটাল আর 7 মাস কোনো যোগাযোগ নেই। ইন দ্য মিন টাইম কি মা আপনাকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে কিনা বা কোনো সমস্যা? হ্যাঁ, জিজ্ঞেস করছে যে এরকম কথা কাটাকাটি হয়েছে, বা আমি তাকে সাথে নিয়ে আসতে চাই না দেখে আমি তালাটা আসলে ওকে মারার উদ্দেশ্য দিই নাই, আমি রাগ করে দিয়েছিলাম যে কপালে লেগে গেছে। বাড়ি আসলাম, কোনো যোগাযোগ নাই। এর মধ্যে সে ঝিগরগাছাতে শুনলাম বাসা নিছে। আচ্ছা। ফার্নিচার যেগুলো আমার বাড়ি থেকে দেওয়া হয়েছিল ওইগুলোই সে নিয়ে যে ঝিগরগাছাতে বাসা নিয়ে সে একা একা ওইখানে থেকেই অফিস করে। আমি তো রেজাল্ট বেরোলো, তো বললাম ফেল। এরপরে তো আমাকে আবার পড়া শুরু করতে হবে। কলেজ তো সেই দূরেই পড়ে গেল, এখন আবার কলেজ কাছে হচ্ছে না। হ্যাঁ, এখন তাদের বাড়িতে তো আর থাকার পরিস্থিতি নাই, এখন আমাকে দেওয়া হলো কলেজের হোস্টেলে। ওখানে থেকে পড়া শুরু করলাম আবার, কিন্তু তাও পড়ায় আর মন বসতো না, সবসময় মাথায় এইগুলোই কাজ করতো যে কেন হলো, আর এগুলো তো হওয়ার মানে চিন্তা করেননি আপনার লাইফে? কারণ আমি যে পরিবেশ থেকে বড় হয়ে পর্যন্ত আসছি, এরকম কোনো হওয়ার তো কোনো মানে আশাও করা যায় না। আর তাকে তো দিয়েছে শুধু সে শিক্ষিত, এটা দেখেই তার সাথে আমার বিয়ে দিছে। তারপরে পড়া শুরু করলাম, পড়ায় যখন মন বসতো না, তখন আমার এই অবস্থা, খোঁজ নিত না টোটাল। তখন আমার আম্মা ওই যে বললাম যে একটু হুজুরি মন মানসিকতা, তো সে একজন হুজুরকে দেখাইছিলেন যে আমার মেয়ের তো এরকম সংসারের এই অবস্থা, তা কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো তারা দেখে বললেন যে এটা তার শ্বশুর বাড়ির থেকে এরকম জাদুটোনা করে না, এরকম কিছু করছে, এই কারণে তার রাখবে না দেখে এগুলা করছে যাতে সংসার না হয়। ঠিক আছে, পড়লাম। এখন হোস্টেল থেকে বাইরে বেরোলেই ওদের এলাকার লোকজন যখন দেখতো, তখনই এই ফোন দিয়ে রাস্তায় করে বেড়াচ্ছে, কিন্তু কিছুই করতাম না। পরীক্ষা দিলাম, তার মধ্যে আমি তার সাথে এই সময়টাতে কোনো যোগাযোগ নেই হাজবেন্ডের সঙ্গে? যোগাযোগ নাই, যখন বাড়িতে থাকাকালীন যোগাযোগ নেই। যখন হোস্টেলে দেওয়া হলো, তারপরে আমি আমার রুমে যে মেয়ে ছিল তার কাছ থেকে ফোন নিয়ে আমি তার সাথে যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করে আমি যোগাযোগটা কেন করলেন? কেন জানি মনে পড়তেছিল, মানে ওকে খুব মিস করছিলেন। হ্যাঁ, ওকে। 7 মাস পর সে কিন্তু কখনো যোগাযোগ করে নাই। তখন কিন্তু আমাদের বাড়িতে ফোন আছে, আমার ভাইয়ের ফোন আছে। রাইট। তো এই 7 মাস জীবনের কি মনে হচ্ছিল, মানে সবচেয়ে কঠিন সময় ওইখানে? না, কঠিন মনে হতো না, এজন্য যখন আমি মনে করতাম তখন আমার ওই কষ্টের স্মৃতিগুলো সামনে যখন ভেসে উঠতো, তখন ভাবতাম যে না থাক, ও আমার সাথে এটা করছে, আমি কেন ফোন দিব। এটা ভেবেই 7 মাস পার হয়ে গেছে যে আমি আর ফোন দিব না, দেখি তার আমাকে দরকার কিনা। ওকে। তারপরে আমি যোগাযোগ করে একদিন ঝিগরগাছায় যাই। সে যে বাসা নিয়ে থাকে ওই বাসাতেই, তখন ছিল রোজার সময়। ওকে। তো আমি বরাবরই কখনো রোজা ভাঙি না, সবসময় রোজা রাখি আমি পুরোটাই। সেও রোজা রাখে, কিন্তু নামাজ পড়ে না, একক তো রোজা রাখে। তো ইফতারি আনছে, বলছে যে আমাকে দেখে বলতেছে, তুমি ভাইবো না যে তুমি আসছো দেখে আমি এত ইফতারি আনছি, আমি বরাবরই আমার নিজের জন্যই এতটুকুই আনি। জিনিসটা আমার খারাপ লাগছিল যে আমি এটা তো
আনছে, আমি হয়তো ভাবছি যে আমার জন্য আনছে, এটা তো বলার দরকার ছিল না, তাহলে আমি কিছুই বুঝতাম না। এটা যখন আমাকে বলছে তখন আমার একটু খারাপ লাগছে যে আমি এত মাস পরে আসলাম, তার ইফতারি নিয়ে কমান্ড এটা। তারপরে আমার বাড়ি থেকে জানতো না যে আমি তার কাছে আসছি, কারণ বাড়ির থেকে সম্পূর্ণই নিষেধ ছিল যে তার সাথে যোগাযোগ না করার। যখন হোস্টেল থেকে বাসায় ফোন দিল যে ও কি বাড়িতে গেছে, তখন তো বললো যে না বাড়িতে আসে নাই। তখন আইডিয়া করলো যে ওর ওখানে যেতে পারি, তাছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার ভাইয়া তাকে হচ্ছে গিয়ে ফোন দিয়ে তাকে অনেক মানে রাপই করে যে আমার বোনকে না বলে কেন নিয়ে গেছিস, দিয়ে যা। পরে সে আমাকে ওই স্টেশনেই নামাই দিল, সে আর দিয়ে আসলো না। আবার গেলাম বাড়ি। এই যোগাযোগ হওয়ার পরে আমি তার সাথে তাকে এবার দেখার জন্য আকুল হয়ে থাকতাম বাড়িতে বসে, যে না আমি ওর কাছে যাবই। এই যাওয়াটা কতদিন পরে? 7 মাস পরে। এবং সেটা শুধুই আপনার নিজের ইচ্ছা, ও কোনো যোগাযোগ করেনি? ওর যোগাযোগ করেনি। ভালো লাগা থেকে মানে ওর প্রতি একটা মায়া বা ভালোবাসা তৈরি হয়েছে সেখান থেকে। তারপরে পরে যে বললাম রোজার সময় গেলাম, ইফতারি আনার পরে আমাকে যে এটা বলল যে এটা তুমি না থাকলেও আমার নিজের জন্য এতটুকুই, তুমি আসছো দেখে যে তোমার জন্য যে বেশি কিছু নিয়ে আসছি এটা কিন্তু না। ওটা শোনার পরে আমার একটু মানে মনের আঘাতই লেগেছিল যে আমি 7 মাস পরে আসছি, তার ভিতরে কোনো খুশি বা কি, এগুলো তো বলার দরকার নেই, তাই না? সাধারণ মানুষকে আপ্যায়ন করলেও তো যেভাবে করা উচিত সেখানে এই ধরনের কথা বলা উচিত। আমার কথা হলো যে তুমি যদি আমার জন্য নাও এনে থাকতা তাও তো এটা বলার দরকার ছিল না। তারপরে আমার বাড়ি থেকে জানতো না, আমি তার না জানাই চুরি করে আসছিলাম তার কাছে, কারণ আমার বাড়ির থেকে নিষেধ ছিল। আবার বাড়িতে গেলাম, তারপর ওইখান থেকে আবার হোস্টেলে চলে যাওয়া হলো। হোস্টেলে ওইভাবেই স্বাভাবিক চলতেছিল। এখন তার সাথে টুকটাক মানে কথা হয়, ওই রুমমেটের মোবাইলে ফোন করে, ওইখান থেকেই মানে কথা বলি। ওই সময়টাতে কি বলছিলেন, মানে আবার নতুন করে একসাথে সংসার শুরু করবেন? হ্যাঁ, তার মধ্যে যে তার কথা হলো যে বাবা মাই হচ্ছে আমাদের দুইজনের মধ্যে বড় ফ্যাক্ট। হ্যাঁ, তোমার মাও একটা ফ্যাক্ট আর আমার মা বাবাও একটা ফ্যাক্ট। আমরা তো দুইজনের জায়গা থেকে ঠিকই আছি। আর আমি তোমার সাথে যা কিছু করেছি আমার বাবা মায়ের জন্য আমি তোমাকে কিছু করতে পারি নাই, কারণ তাদেরকে অখুশি করব কিভাবে। এই কারণে আমি সবসময় নীরবতা পালন করতাম, ভাবতাম যে হয়তো এটাও হতে পারে। তারপরে হচ্ছে সে চাকরি পেল ইউনিয়ন পরিষদ সচিব। আচ্ছা। সেখানে তার প্রথম পোস্টিং হলো যশোরের মনিরামপুর থানা। আচ্ছা। সেখানে সে বাসা নিল, আমি তো হোস্টেলেই আছি। আমাকে বলল যে এরকম আমি বাসা নিচ্ছি, আমার বাসায় এসে দেখে যেও। তো আচ্ছা ঠিক আছে, একদিন যাব। আমাকে ঠিকানা দিল যে এরকম। তো একদিন সকাল বেলায় আমি মানে বৃহস্পতিবার হলে সবাই বাড়ি চলে যেত, তা আমিও বৃহস্পতিবার বাড়ির নাম বলে আমি রওনা দিয়েছি। অভয়নগর থেকে ওইখান থেকে ভিতরের থেকে মনিরামপুর যাওয়ার অনেক কাছে। আমি ভোরবেলা যে হাজির হলাম, সেই ঠিকানা মতো নক করলাম, দেখলাম সে ঘুমের থেকে উঠছে। তো বললো যে আসতো তো থাকতে বলছে। আমি একবারেই থেকে গেছি যে আমি আপনি একটা সুযোগ চাচ্ছিলেন যে কোনো ভাবে ওর সঙ্গে থাকা। যেহেতু আমার বাড়ি থেকে যে বারবার বলতেছে যে তোমার খরচ, পড়ালেখার খরচ তো কে বেয়ার করবে, এমন সে চাকরি পাইছে, তাকে বলো। থাকলাম সেইখানে। সেই যে মানে আমাকে আনার আগে যে ফোনে যেই কথা যে যতটুকু ভালোভাবে যে আমরা আবার এক হব, বা যেই ভালো যে আমাদের কোনো আমরাই ঠিক আছি, বাবা মার ফ্যাক্ট ছিল, কোনো সমস্যা না, থাকলাম। সেই পুরনো এগুলো আবার নতুন করে আবার শুরু হলো। এর মধ্যে আমার তো ইন্টার পরীক্ষা সেকেন্ড টাইম দিব। সেকেন্ড টাইম আমি আমার মতোই পড়েছি, তার কাছে হেল্প নিয়ে নাই। ওই যা আগে পড়া ছিল সেটা নিজে পড়েছি। ওইখান পড়ার পরে আমি পরীক্ষা ওর ওইখান থেকেই আমি ওই অভয়নগর যে পরীক্ষা দিতাম। 2টা পরীক্ষা দিয়ে ওখানে থাকলাম, সেই একই অবস্থা।